আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। খ্রিস্টানদের জন্য হ্যালো গাইস, তো কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আফগান জিলিপি মাইকেল সিজাইওটি সান্তা আপনাদের সামনে হাজির আছি এবং আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে এই চ্যানেলটা বাংলাদেশের আজকে এই ভিডিওটা বাংলাদেশিদের উদ্দেশ্যে বানানো, অথবা যারা বাংলা ভাষা সাউথ এশিয়ায় যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য বানানো। তো ভারত আর পাকিস্তানে যারা বাংলা বোঝে না তারা হয়তো এই ভিডিওটা নাও বুঝতে পারে। সো যদি বুঝে থাকে তাহলে ভালো শেয়ার করবেন। তো ঠিক আছে, আজকে আমি আমার ভিডিওটা আজকে আমাদের এলাকায় যা অবস্থা, তো আমি একটা কাল্পনিক রাষ্ট্রটার নাম বলবো, রাষ্ট্রকে রোস্ট করতে যাচ্ছি, যা থাম্বনেল আর টাইটেলে তো দেখতেই পাচ্ছেন, আর ডিসক্লেমারও দেখতে পাচ্ছেন যে এটি পৃথিবীতে এক্সিস্ট করে না। তো রাধা সাহারের কাহিনীটা আমি আপনাকে বলছি। তো জানুয়ারি মাসের 2010 তারিখে দুটি দেশ স্বাধীন হয়। একটি হচ্ছে কৃষ্ণপুর আর আরেকটি হচ্ছে ফাতেমানগর। তো স্বাধীন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এরা উইলিয়াম শাহ নামে একটি রাষ্ট্রের অধীনে ছিল। তো স্বাধীনতার পরে এটা বলছি, স্বাধীনতার পরবর্তী সময় ফাতেমানগরের শাসকেরা ফাতেমানগরের উপর নির্যাতন চালিয়েছিল। তো পূর্ব ফাতেমানগর শুরুতেই বলছিল যে ফার্সি আমাদের রাষ্ট্রভাষা হবে। তো পশ্চিম ফাতেমানগর এটাও বলল যে কেন আরবি আমাদের রাষ্ট্রভাষা হবে না, কেন, আমরা কি দোষ করলাম? তো এই নিয়ে ঝগড়া হলো, আর আর তখনই একটা আইন জারি করা হলো, যে আইন মোতাবেক ফাতেমানগরের শাসন কেন্দ্র শাসন পূর্ব ফাতেমানগরের হাতে থাকবে। পশ্চিম ফাতেমানগরের কোনো কথা মেনে নেওয়া হবে না। তো ওখানে খেলাফত চলতো। পূর্ব ফাতেমানগর আর পশ্চিম ফাতেমানগরের মধ্যবর্তী দূরত্ব 3000 মাইল। আর এই মধ্যবর্তী এলাকায় শুধু একটি রাষ্ট্র থাকতো, তা হলো কৃষ্ণপুর। তো কৃষ্ণপুর তো ইনফরমেশন টেকনোলজি ইকুইপমেন্টস থেকে 50 বছরের হিসাবে দেখা যায় যে সমগ্র ফাতেমানগরের যে ইনকাম তার 90% পশ্চিম ফাতেমানগরের ইনফরমেশন টেকনোলজি ইকুইপমেন্টস থেকে আয় হতো। কিন্তু 90% পশ্চিম ফাতেমানগর থেকে আয় হলে কি হবে? 75% পূর্ব ফাতেমানগরে ব্যয় করা হতো। তো
পশ্চিম 50 বছরের অত্যাচারের পর শেষের দিকে খলিফা হিসেবে আসীন হলেন উম্মে আল হাবিবি। তো তিনি বলেছিলেন যে জানুয়ারির মাসের 10 তারিখ সন 1960 সালে এক সাধারণ নির্বাচন হবে, খলিফাদের নির্বাচন। তো তিনি আশ্বাস দিয়েছিলেন যে যে জিতবে তাকে ক্ষমতা দেওয়া হবে, খেলাফত দেওয়া হবে। তো দুটি কমিটি, রাজতান্ত্রিক দুটি কমিটি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। একটি কমিটির নাম হচ্ছে কমিটি অফ ফাতেমানগর রিপাবলিক, আর আরেকটি কমিটি হচ্ছে খেলাফতে ফাতেমানগর। তো কমিটি অফ ফাতেমানগর রিপাবলিকের পক্ষ হতে খলিফার নির্বাচনে দাঁড়িয়েছেন আমাদের আফগান জিলিপি ওয়াল ফাতেহি, আর খেলাফতে ফাতেমানগরে পক্ষ থেকে দাঁড়িয়েছেন মাহমুদা আল খারিজমি। তো সে সময় 1910 সাল থেকে 2017 পর্যন্ত 107 বছরে দু দেশের খলিফা নির্বাচন কিরকম হয় সেটা আমি বলছি। তো এটা ইলেকট্রাল কলেজে অনুসারে নির্ধারণ হয়। তো দুই প্রান্তের, প্রত্যেকটা প্রান্তের 4টা করে প্রদেশ আছে। প্রত্যেক প্রদেশে 50টি আসন আছে। কোন প্রদেশে যদি আপনি 26টা আসন জয়লাভ করেন তাহলে আপনি 50 কলেজের মালিক হলেন। তো নির্বাচনের ফলাফলে দেখে গেল যে খলিফা হিসেবে আফগান জিলিপি ওয়াল ফাতিহি 400টি আসন, 400টি ইলেকট্রাল কলেজ পেয়েছে, আর আসন পেয়েছে 390টি। তো পশ্চিম ফাতেমানগরে আসন পেয়েছেন আফগান জিলিপি ওয়াল ফাতেহি আসন পেয়েছিলেন 200টি আসন পেয়েছিলেন। আসনের সংখ্যাও ছিল 200টি, আর কলেজও 200টি পেয়েছেন। তো ওখানে খেলাফত মাহমুদা আল খারিজমি একটিও কলেজ পাননি, আসনই পাননি, কলেজ পাবেন কি? আর পূর্ব ফাতেমানগরের দিকে বলা যায় যে আফগান জিলিপি ওয়াল ফাতেহি আসনটি পেয়েছেন 190টি, কলেজ 200টিই পেয়েছেন। তো পূর্ব ফাতেমানগরের শুধু একটা প্রদেশে আফগান জিলিপি ওয়াল ফাতেহি পেয়েছেন 40টি আসন, একটা প্রদেশে 40টি আসন পেয়েছেন, আর ওই প্রদেশে 10টা আসন পেয়েছেন মাহমুদা আল খারিজমি। আর
চারটি প্রদেশের 190 আসনের মধ্যে একটি প্রদেশের 40টি আসন আফগান জিলিপি আল ফাতিহি পেয়েছেন। আর মাহমুদা আল খারিজমি পেয়েছেন 10টা আসন। তো বোঝাই যাচ্ছে ওই উক্ত প্রান্তের বাকি প্রদেশে কি অবস্থা, সব আসনই আফগান জিলিপি আল ফাতিহি পেয়ে গেছেন। তো যে প্রদেশে মাহমুদা আল খারিজমি 10টি আসন পেয়েছিলেন, তো এখানে মেজরিটি 40 আসনের কারণে পুরো 50 আসনের মালিক হয়েছেন আফগান জিলিপি ওয়াল ফাতিহি। তো নিয়ম অনুসারে আফগান জিলিপি ওয়াল ফাতিহি হচ্ছেন ফাতেহা নগরের প্রথম নারী খলিফা। তো ভাই এটা তো কিন্তু এটা তো মাহমুদা আল খারিজমির সহ্য হলো না, আর উম্মে আল হাবিবিরও সহ্য হয়নি। 10 বছর ধরে টালবাহানা করে আসছে। এর মধ্যে প্রথম 2 বছরের মাথাতেই রাধা শায়ারের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। তো রাধা শায়ারের মুক্তিযুদ্ধ তো রাধা শায়ার 8 বছর ধরে মুক্তিযুদ্ধ করে যাচ্ছে। প্রথম 6 বছর তো খুব বাহাদুরের সাথে মুক্তিযুদ্ধ করে যাচ্ছে, কিন্তু কতগুলো বিশ্বাসঘাতকের কারণে শেষের 2 বছরে টোটালি ব্যাকফুটে চলে গেল। পূর্ব ফাতেমানগর, পশ্চিম ফাতেমানগর অর্থাৎ বর্ধমান রাধা শায়ারের উপর আক্রমণ করলো। যত বড় বড় শিক্ষক, মানে বুদ্ধিজীবী, বুদ্ধিমত্তা সম্পন্ন প্রগতিশীল সমাজের 20% উৎখাত করা হলো। তো 20% উৎখাত করার পর বাকি কি থাকে সেটা আপনাদের আলাদা করে বলার উপায় নেই। তো কৃষ্ণপুরের রাজা যোগেন্দ্র আগারওয়াল সাহায্য করলো, আর রাধা শায়ার স্বাধীন হয়ে গেল। যখন স্বাধীন হয়ে গেল তখন তো রাধা শায়ারে কিছুই ছিল না। তো আফগান জিলিপি ওয়াল ফাতিহি 2 বছর সময় নিয়েছিলেন যে যাতে করে দেশটাকে ভালো পর্যায়ে নিয়ে আসা যায়। আর 2 বছরে দেশটি দুনিয়ার সুপার পাওয়ারে পরিণত হয়েছিল। কিন্তু বিশ্বাসঘাতকেরা মিলে তার বাসায় একটি মার্কিউরিয়ামের একটা শরবত তাকে পেশ করেছিলেন। তো এমনভাবে কনভিন্স করা হয়েছিল যে আফগান জিলিপি মনেই করেছিলেন যে এটা একটি চকলেটের শরবত। তো চকলেটের শরবত মনে করে মার্কিউরিয়ামের শরবত অর্থাৎ পারদের শরবত খেয়ে ফেললেন। আর আপনারা তো জানেনই, যখন খাবারের কথা আছে, দুনিয়ার সবচেয়ে বিষাক্ত খাবারের মধ্যে পারদও আছে। তো মারা গেলেন।
তারপর হচ্ছে এরপর তো আমি একটা কথা ভুলে গেছি, জুন মাসের 23 তারিখ 1970 সালে রাধাসার স্বাধীন হয়। তো এরপর ক্ষমতায় আসলেন, এরপর খলিফা হিসেবে ক্ষমতায় আসলেন মির্জা আব্বাস ইসলাম আওরঙ্গজেব। তিনি 1972 সালে ক্ষমতাসীন প্রথম পুরুষ খলিফা হিসেবে নির্বাচিত হন। তারপর হচ্ছে 2000 পর্যন্ত বলতে গেলে 28 বছর তিনি খলিফা হিসেবে ছিলেন। তার কমিটির নাম হচ্ছে রাধা শায়ার খেলাফত। বুঝতেই তো পারছেন, ফাতেমানগর খেলাফতের মাঝে ফাতেমানগর শাখা এখানে খোলা হয়ে গেছে অলরেডি। তো 2000 সনের 23শে জুন এক ঐতিহাসিক দিন, সরি 2000-এর 10 জানুয়ারি এক ঐতিহাসিক দিন এসেছে। জানুয়ারি মাসের 10 তারিখে মির্জা আব্বাস ইসলাম আওরঙ্গজেব আর ফার্সি জিলিপি আল ফাতেহির মধ্যে একটি খেলাফতের নির্বাচন অনুষ্ঠিত হয়। তো উক্ত খেলাফতের নির্বাচনের অনুষ্ঠান হওয়ার পর তো যা ফলাফল আসলো, 200টি কলেজ ফার্সি জিলিপি আল ফাতেহির কমিটি অফ রাধা শায়ার রিপাবলিক 200টি কলেজই পেয়েছেন, কিন্তু আসন মাত্র 110। এখন আর 90টি আসন খেলাফতে রাধা শায়ারের মির্জা আব্বাস ইসলাম আলমগীর পেয়ে গেছে। তো সেটা কিরকম হলো আমি বলছি। উত্তর রাধা শায়ারের উত্তর রাধা শায়ারে 30টি আসন ফার্সি জিলিপি আল ফাতেহি পেয়ে গেছে। সেই হিসেবে 50টা কলেজ তো পেয়ে গেল, আর 20টা আসন পেয়েছে মির্জা আব্বাস ইসলাম আওরঙ্গজেব। আমি ভিডিও বানাচ্ছি। তো মির্জা আব্বাস দক্ষিণ রাধা শায়ারে তো 50টা কলেজ পেয়ে ফার্সি জিলিপি আল ফাতেহি পেয়ে গেছে। তো কারণ সেখানেও 30টা কলেজ পেয়ে গেছে। তো 30টা সেখানে, সরি 30টা না, 28টা আসন পেয়ে গেছে। তো 58টি, বাকি 22টা আসন মির্জা আব্বাস ইসলাম আওরঙ্গজেব পেয়ে গেছে। তো টোটালি বলতে গেলে
ফার্সি জিলিপি আল ফাতিহি পেয়েছে 58টি, আর আহ, 42 আসন পেয়ে গেছে মির্জা আব্বাস ইসলাম আওরঙ্গজেব। তো এখন পূর্ব রাধাসাহের কথায় আসি। 58 পূর্ব রাধাসাহার আর পশ্চিম রাধাসাহারে কোনো মতে 26টি আসন করে পেয়ে গেছে। 26টি আসন করে মোট 52টি আসন ফার্সি জিলিপি আল ফাতিহি পেয়ে গেছে। অন্যদিকে 24টি আসন করে তো মির্জা আব্বাস ইসলাম আওরঙ্গজেব 48টি আসন পেয়ে গেছে। তো পূর্ব রাধাসাহার আর পশ্চিম রাধাসাহারে প্রত্যেক প্রদেশে মাত্র 2টি করে আসনে বেশি থাকার কারণে 50টি করে কলেজ ফার্সি জিলিপি আল ফাতিহি পেয়ে গেছে। তো এখন বলতে গেলে সংবিধান অনুসারে তো কোনো সরকার যদি 150টা আসন না বানাতে পারে তো তাকে মাইনর, সেই সরকারকে সংখ্যালঘিষ্ঠ সরকার यानी কি মাইনর গভর্নমেন্ট তো বলা যেতেই পারে। গভর্নমেন্ট কি মাইনর মনার্কি বলা যেতেই পারে। তো কি নিয়ে এসেছেন আমি আপনাদের বলি। ফার্সি জিলিপি ওয়াল ফাতিহি ইস্তেহার দিয়েছিলেন যে 2017 সালে ডিজিটাল রাধাসাহার তিনি প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, তো 17 বছরের সময় তো সংবিধান অনুযায়ী একবার নির্বাচন অনুষ্ঠান হলে কেউ যদি খলিফা হিসেবে নির্বাচন হয় সে ততক্ষণ পর্যন্ত খলিফা হিসেবে নির্বাচিত হবে যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ লেগে যায়। তো তিনি বলেছেন যে এখানে তিন ম্যানিফেস্টো নিয়ে এসেছেন। একটা হলো ডিজিটাল পদ্ধতিতে, একটা হলো শিক্ষা ব্যবস্থা, তো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। 2 হচ্ছে পড়ালেখা বাজারজাত অফিসের কার্যক্রম সব অনলাইনে হবে। আর তৃতীয়টা হচ্ছে তোমার কেউ যদি বিজ্ঞান মনস্ক প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করতে চায় বা কেউ যদি হয় তাহলে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। তো এখন আমি আপনাদের বলি 17 বছরের মাথায় এখানে টুজি তো ভাই 100 সেই 1907 সাল থেকে ছিল। তো 2007 সালে 3G চলে এসেছে।
আর 2016 সালে 4G ইন্টারনেট চলে এসেছে। তো সেখানে আমি আপনাদের তো সেখানে একটা কাণ্ড ঘটে গেছে। সেই কাণ্ডটা হলো এই যে, ঠিক আছে, ওকে ওকে তো কাণ্ডটা এটা যে 1910 কাণ্ডটা হচ্ছে, তো এখানে আমাদের এখানে রাধাসায়ারে 3G ইন্টারনেট দেখা গেছে যে 3G ইন্টারনেটের ডাউনলোড স্পিড 10 Mbps আর আপলোড স্পিড 5 Mbps, রাধাসায়ারের কথা বলছি। আর 4G স্পিডের ডাউনলোড 4G ইন্টারনেটের ডাউনলোড স্পিড যেটা এটি 20 Mbps আর আপলোড স্পিডটা হচ্ছে 12 Mbps, 10 Mbps। কিন্তু যদি সারা বিশ্বের 3G ইন্টারনেট আর 4G ইন্টারনেটের কথা যদি উল্লেখ করে থাকি, তাহলে সারা বিশ্বের 3G ইন্টারনেট সারা বিশ্বে যে 2G ইন্টারনেট ও তো 2 Mbps হয়, আর ডাউনলোড স্পিড 2 Mbps আর 2 Mbps আর আপলোড স্পিড 1 Mbps হলে হয়, তো কোনো সমস্যা নেই। কিন্তু সারা বিশ্বে যে মানসম্মত ইন্টারনেটের ব্যান্ডউইথ, সেই হিসেবে 3G ইন্টারনেটের ডাউনলোড স্পিড হচ্ছে 300 Mbps আর আপলোড স্পিডটা হচ্ছে 150 Mbps। আর 4Gতে কথা হচ্ছে 4Gর ব্যান্ডউইথ ডাউনলোড হিসেবে ডাউনলোড স্পিডটা হচ্ছে 600 Mbps আর আপলোড স্পিডটা হচ্ছে 300 Mbps। তো আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, দুনিয়ার সাপেক্ষে রাধাসায়ার ইন্টারনেট স্পিডে কতটা পিছিয়ে পড়ে গেছে। তো মাঝখানে একটা ডিসক্লেমার দিয়ে আসি, এখানে রাধাসায়ারের ডাউনলোড স্পিড, আপলোড, রাধাসায়ারের দুনিয়ার স্ট্যান্ডার্ড ইন্টারনেট আর রাধাসায়ারের ইন্টারনেট যে স্পিডটা বললাম, এটা কিন্তু কাল্পনিক, এটা আসল ইন্টারনেট স্পিড না, স্পিডের ব্যান্ডউইথ না। তো এই কাল্পনিকটা আমি এজন্যই বলছি যে বাকিরা দর্শক বুঝতে পারবে যে এর সাথে আমাদের সমাজটা কিভাবে রিলেট করতে পারছে। তো এখন কাহিনীর মধ্যে চলে আসি। তো ইন্টারনেট স্পিডটা কত ছোট পাওয়া যাচ্ছে, এটা সেই বুঝতে পারে যে রাধাসায়ারের বাসিন্দা হয়ে ইন্টারনেট ব্যবহার করছে। তো রাধাসায়ারের লোকেদের জাতীয়তা রাধাসায়ারীয়, ইংরেজিতে রাধাসায়ারিয়ানস। তো এ তো ভাই আমরা বাজারও ঠিক মতো করতে পারছি না, আমরা এতো বাজারও ঠিক মতো করা যাচ্ছে না, অফিস আদালতে কার্যক্রমও ঠিক মতো হচ্ছে না, পড়াশোনার এটাও ঠিক মতো করতে পারছি না। দ্বিতীয়
দ্বিতীয় এটা গেল প্রথম ম্যানিফেস্টো। তো দ্বিতীয় ম্যানিফেস্টো হচ্ছে তোমার শিক্ষা ব্যবস্থা উন্নত করা। তো এখানে শিক্ষা ব্যবস্থা উন্নত করার পরিবর্তে শিক্ষা ব্যবস্থা কিভাবে অবনতির দিকে নিয়ে আসা হয় সেটার বেশ প্রচেষ্টা চলছে। তো শিক্ষা ব্যবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে a+b=m হলে আর a-b=n হলে 8ab into whole bracket of a square plus b square bracket complete এর মান কত হবে? তো এখন কি হচ্ছে, তো এবি বাম পাশে এবিটা ভাঙবে, এবিটা ভেঙে a+b হোল স্কয়ার হোল মাইনাস a ব্র্যাকেট অফ a মাইনাস b হোল স্কয়ার, এটা এক পার্ট এটা রাখবে। কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারটা যখন ভাঙতে যাবে তখন কিভাবে ভাঙবে, কনভার্ট করবে a+b হোল স্কয়ার হোল মাইনাস 2ab, এখানে আবার ab কেও ভাঙতে যাবে। তারপর a+b এর মান বসিয়ে, তারপর a মাইনাস b এর মান বসিয়ে, তারপর সাহিত্যর তারপর দেখাবে যে তারপর কি দেখাবে সেটা ওনারাই ভালো বলতে পারে। তারপর আমাদের রেজাল্টটা নিয়ে আসবে, দেখাবে যে m⁴ হোল মাইনাস n⁴। অ্যান্সার তো ঠিক আছে, কিন্তু এই যে পুরো প্রসেসটাই ভুল। এই ভুল প্রসেসেও আমাদেরকে নাম্বার দিতে হচ্ছে, কারণ এত কমপ্লেক্স করে তো এভুলেট সমাধান করতে বলা হয়নি। তো সমাধানের যে সোজা পদ্ধতিটা, এটা কীরকম? সোজা পদ্ধতিটা হচ্ছে 8ab into whole square of 8ab into whole bracket of a square plus b square bracket complete কে এবার ভেঙে 4ab into 2 into whole bracket of a square plus b square bracket complete ঠিক কনভার্ট করে, তারপর সেক্ষেত্রে m স্কয়ার প্লাস n স্কয়ার, সেখানে a+b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হোল ব্র্যাকেট ইনটু ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অফ a+b হোল স্কয়ার प्लस a माइनस b होल स्क्वायर, इनको और फिर आता है a+b होल टू द पावर 4 माइनस a माइनस b होल टू द पावर 4 दो সেখান থেকে m মাইনাস n কত সোজাভাবে কমপ্লিট করা সম্ভব হয়েছে, কিন্তু আমরা এত সোজা পদ্ধতিতে আমরা যাই না। তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন ইতিহাস শেখানো হয়। যখন ইতিহাস শেখানো তো কোনো মানে হয় না, ইন্টারনেটেই পাওয়া যাবে, কিন্তু তা না, আমাদের ইতিহাস শেখাতে হবে। তো 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা কম্পিউটার 8 স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা কম্পিউটারেও যেতে পারছি না।
9 স্ট্যান্ডার্ড থেকে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা কম্পিউটারে শিখেছি কি শিখি, কিভাবে পেন্ট করতে হবে, কিভাবে মাইক্রোসফট ডক ফাইল ইউজ করতে হবে, বাস এটুকু। কিন্তু কিভাবে কম্পিউটার প্রোগ্রামার হতে হবে, মানে সেটা শিক্ষা অর্থাৎ কোডিংয়ের শিক্ষা শুরু হয় ব্যাচেলার অফ টেকের প্রথম বর্ষের তৃতীয় সেমিস্টারে। তাও 11 লাইনের প্রোগ্রামকে টেনে টুনে 30 কোড লাইনের প্রোগ্রাম বানিয়ে দেয়, যেটা আমাদের জন্য কখনোই ভালো বই আনতে পারে না। তো তাও আমাদের কি তাও তারপরে আমাদের 8 স্ট্যান্ডার্ড থেকে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত আমাদের শেখানো হচ্ছে কিভাবে ডক ফাইলে আইএলসি ক্রিয়েট করতে হয় আর কিভাবে প্রিন্ট করতে হয়। তাও আবার উইন্ডোজ 1998 সরি উইন্ডোজ না, হ্যাঁ উইন্ডোজ 1998-এ, আর 2017-তে উইন্ডোজ 25 না উইন্ডোজ 16-ই চলছে। 2017-তে উইন্ডোজ 16-ই চলছে, তাও উইন্ডোজ 1998-এই পড়ে আছে। এ তো গেল সায়েন্সের কথা। আর আর্টসে তো আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় ধর্ম শিক্ষা। কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিভাবে রোজা রাখবো, ইহুদি থেকে সাথে কিভাবে আমরা নিজেদের দূরত্ব বজায় রাখবো, ইহুদিদের আমরা কিভাবে ঘৃণা করব, সেই বিষয়ে। অথচ আর্টসের স্টুডেন্ট হিসেবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জাদুবিদ্যা শিক্ষা অথবা উকিল শিক্ষা, ওকালত শিক্ষা, মানে আইন শিক্ষা। তো আইন শিক্ষা তো আইন শিক্ষার ব্যবস্থা বন্ধ স্তব। তো কিন্তু আমাদেরকে ধর্মীয় শিক্ষা শেখানো হচ্ছে, যা বাস্তব জীবনে কোনো কাজেও আসে না। দ্বিতীয় ইশতেহারের দ্বিতীয় পর্ব এখানেও পরাজিত। এখন তৃতীয় পর্ব। কোনো ধর্মীয় সংস্থান যদি বিজ্ঞান মনস্ক প্রকল্প এবং প্রগতিশীল মনস্ক প্রকল্পের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলে, তাহলে তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, কিন্তু 20টি বিজ্ঞান মনস্ক প্রকল্প আর 22টি প্রগতিশীল মনস্ক প্রকল্প মৌলভী সাহেবরা এখানে নিজেদের মিছিলের মাধ্যমে ব্যর্থ করতে সচেষ্ট হয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ভাই, আফগান জিলিপি ওয়াল ফাতিহি যে ভাস্কর্য, সেটাও এই জন্য ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, কারণ একে তো আফগান জিলিপি ওয়াল ফাতিহি একজন নারী খলিফা, তো ইসলামে নারী নেতৃত্বই হারাম, তা এটাও মৌলবীরা বলে থাকে।
তারপর আবার নারী খলিফার ভাস্কর্য, এটা তো সহ্য করার মতো, তাদের কাছে সহ্য করার মতো নয়। কিন্তু এরা এটাও মানতে চায় না যে ধর্মে কি বল, আমরা ধার্মিক পরে, আগে আমরা দেশের নাগরিক। দেশের উন্নয়নের সাথে যদি ধর্ম সাংঘর্ষিক হয়ে থাকে, তাহলে সেই ধর্মকে বর্জন করার স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, তা অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন তার, এবং এর জন্য জান্নাতেও যাওয়ার জান্নাতেরও ব্যবস্থা করে রেখেছেন। তারপরও ভাই, প্রগতিশীল রাষ্ট্র যে বিষয়বস্তুর সাথে রাধা শায়ারের প্রগতি আর এই সম্পর্ক যুক্ত, সেগুলোকেই ধূলিসাৎ করার চেষ্টায় সচেষ্ট হয়েছে। তাও আবার কোন কারণে? ধর্মান্ধতাকে জাগ্রত করার কারণে। তো সন 2017-তে এসে বলাই চলে যে ডিজিটাল রাধা শায়ার 2017 যে প্রকল্পটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর শিক্ষাক্ষেত্রে কি বলবো, ব্যর্থতার কথা তো আরেকটু বলে দিই। তো শিক্ষাক্ষেত্রে কি বলবো, শিক্ষকেরাও তোমার ছাত্রীদের বলেছে, ছাত্রছাত্রীরা তোমরা খাতায় প্রশ্নের উত্তর লিখবে, ছবি তুলে আমাকে এর ফাইলটা শেয়ার করবে। তো আমি এটা দেখব, যার ফাইল সবচেয়ে ভালো হয়েছে তাকে আমি ফুল মার্কস দেব, আর যার ফাইলটা ভাই এটা পিডিএফ ফাইল, ভাই অ্যাসাইনমেন্টটা পিডিএফ ফাইলেও তো করা যেতে পারতো, তা না পিডিএফ ফাইলে না করে বরঞ্চ ছবি তুলে অ্যাসাইনমেন্টটা প্রেরণ করার ব্যাপারে এসেছে। ভাই আর কি বলবো, আজকের মতো ডিজিটাল রাধা শায়ার 2017 রোজটা এটুকুই। ভিডিও ভালো থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলটা না আজকে সাবস্ক্রাইবার মানছি না, যদি করে থাকেন তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আজ আমি এ পর্যন্তই যাচ্ছি। আগামী ভিডিও পর্যন্ত আপনার জন্য শুভেচ্ছা, আর আপনাদের সবার প্রতি আমার রইল মেরি ক্রিসমাসের শুভকামনা। এখন আমি এন্ডিং লাগাচ্ছি। আসসালামু আলাইকুম।